সম্মানিত দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয়ে ডক্টর ইউনূসের সংস্কার কর্মসূচি। এ বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাকে স্বাগত। কেমন আছেন? ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নানান কর্মসূচি বাস্তবায়ন করে চলছেন। আজ যখন আমরা কথা বলছি 4 সেপ্টেম্বর সচিবদের সাথে একটা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে সচিবদেরকে সব বিষয়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করার কথা বলেছেন। প্রথমে আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আপনি সচিব ছিলেন, এখন সচিব নাই, কিন্তু সচিবদের যে ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন সেক্ষেত্রে আওতা কেমন হতে পারে, মানে কোন কোন আওতায় কাজগুলো তারা করবে? যদি শুনে থাকি ঠিক মতো, তাহলে উনি বলেছেন সচিবদের সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করা। এটা একটা ডাইরেক্টিভস। এটা সরকার প্রধান যিনি হবেন বা সরকার প্রধান যারা হন, তারা সচিবদের যেহেতু টপ লেভেল ব্যুরোক্রেসির অংশ তারা, এবং একদম সেন্টার অফ দি গভর্নমেন্টে কাজ করেন, তো তখন বেশ কিছু নির্দেশনা তাদেরকে দেওয়া হয়ে থাকে। এটা একটা নির্দেশনার মতো, এবং নির্দেশনাটা এই জন্যই দেওয়া যে আমাদের যে ছাত্র গণ অভ্যুত্থান হলো 5 তারিখে, যখন দেশের প্রধানমন্ত্রী চলে গেলেন, তার মধ্য দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার, মূল আকাঙ্ক্ষা। মানে প্রথমে এটা কোটা আন্দোলন দিয়ে শুরু হলো, তাদের মূল আকাঙ্ক্ষা ছিল দেশে যাতে স্বৈরাচার আবার নতুন করে তৈরি না হতে পারে, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে যেন আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে পারি যেখানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে উদ্ধত আচরণ করেছে, অন্যায় বেআইনি আচরণ করছে, সেগুলো যেন ভবিষ্যতে করতে না পারে, প্রশাসন যেভাবে দলীয়করণ হয়ে গেছিলো, দলবাজ হয়ে গেছিলো, সেটা যেন না হয়, জুডিশিয়ারি যেভাবে কাজ করছে তা যেন না হয়। তো অনেকগুলো বিষয় তারা তুলে ধরেছেন, এবং জাতির জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগে একটা বড় ধরনের সংস্কার আনা। এটা জনগণের আকাঙ্ক্ষা, এটা এখন আপনি জন আকাঙ্ক্ষাও বলতে পারেন। এবং আমাদের যে বিভিন্ন এজেন্সিসগুলো আছে তাদের কার্যক্রম, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কার্যক্রম, তারা কি করেছেন, কি করতে পারতেন, কি করা উচিত, এবং লেখা আছে তো, আমাদের সংবিধান আছে, আমাদের বিভিন্ন বিধিবিধান আছে, আইন কানুন আছে, সেটার প্রয়োগ কিভাবে হবে, এমনকি সংবিধানে যে ব্যালেন্স অফ পাওয়ারটা নেই, সংবিধানে কোথায় কোথায় কী কী পরিবর্তন করলে স্বৈরাচারের জন্ম হবে না, এই সব মিলিয়ে আলাপ আলোচনা আছে, ডেলিভারেশন হচ্ছে, ডিবেট হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই হচ্ছে এই সংস্কার কর্মসূচিগুলোকে সামনে নিয়ে আসা। সুতরাং ডাইরেক্টিভস হিসাবে আমি মনে করি এটা একটা পরিষ্কার ডাইরেক্টিভস। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে সচিবরা কী করবে। তো সচিবরা এখন ডাইরেক্টিভস পেয়েছেন, সুতরাং সচিবদের, প্রত্যেক সচিবের একটা এলাকা আছে, কার্যক্ষেত্র আছে, এবং আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী প্রত্যেক মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে। সো আমার ধারণা প্রত্যেক সচিব রুলস অফ বিজনেস ভালো মতো জানেন, অ্যালোকেশন অফ বিজনেস এটা তাদের পাশে থাকে সবসময়, টেবিলের পাশে, কারণ যে কোনো কাজ করার সময় তারা দেখে তারা তাদের এলাকার বাইরে কোনো কাজ করতে যাচ্ছেন কিনা। সো এটা তারা জানেন, ওইটা অনুযায়ী তারা এখন ঠিক করবেন যে তাদের যে কর্মপদ্ধতি এবং তারা যে এটা তাদের যে গোল, প্রত্যেক মন্ত্রণালয়ের আবার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এবং এই সরকারের কিছু গোলস আছে অলরেডি, তাদের কাছে সেটা নিশ্চয়ই গিয়েছে। সুতরাং সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা কিভাবে পরিবর্তন আনবেন বা সংস্কার করবেন। জি, ধন্যবাদ আবু আলম শহীদ খান। আমরা কথা বলবো অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচককে এবং যারা দেখছেন মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে চ্যানেলের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজ 4 সেপ্টেম্বর 2024, আর একদিন হলে 5 সেপ্টেম্বরে 1 মাস হবে হাসিনা সরকারের পতন। দীর্ঘ 15 বছর, 5 বছর পর পর ক্যামোফ্লেজ করে এবং জনগণকে অন্ধকারে কিংবা কুণ্ঠাসা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যে হাসিনা সরকার নির্বাচনের মাধ্যমে, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করে এবং তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় এসেই 8 সালের পরে 2014 সালে, আপনার 13 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে
একতরফা নির্বাচন করার মধ্য দিয়ে যে সরকারটি একটানা 5 বছর পর পর তাদের মাধ্যমে এই নির্বাচন কথাগুলো তো আমরা বলেছি, মানে আজ থেকে যদি সংস্কার কর্মসূচি বা পরবর্তী কি করবো সেই দিকে করলে মনে হয় আমরা সময় বেশি পাবো। শুরুটা আমাকে একটু দেন, শেষ করে একটু করতে দেন। যে প্লিজ। তো সেখানে সেই সরকারটি এই দীর্ঘদিনের 17 বছরের জন্য আকাঙ্ক্ষা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট পতন হলো। পতনের পরে যে সরকারটির যাত্রা, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের নোবেল বিজয়ী, আমাদের বাংলাদেশের গর্ব এবং বিশ্বের একজন পরিচিত নাম ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সরকারের কাছে এই সময়ে জনগণের বেশ কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলো সংস্কারের ক্ষেত্রে যদি বলেন, তাহলে সংস্কার করতে হলে প্রথম যে 15 বছর যারা আপনার বিভিন্ন জায়গায়, যেমন আপনার ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে ছিল, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দায়িত্ব ছিল, তাদেরকে প্রথম সরাতে হবে। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি যে এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিবরা এখনও বহাল তবিয়তে আছে। 2-4 জন সচিব অবশ্যই তারা নিউট্রাল ছিল, বা তারা একেবারেই ব্যুরোক্রেসি যাকে বুঝি আমরা সেভাবে ছিল, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা একেবারে সরকারের, রাজনৈতিক সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করেছে, একটা সচিবের বা একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব হচ্ছে সরকারের কাজগুলো বাস্তবায়ন করা, সরকারকে সহযোগিতা করা, কিন্তু যে দলটি সরকারে সেই দলকে নয়। কিন্তু আওয়ামী লীগ যেমনি একটি দলকে সরকারে এবং সরকারকে রাষ্ট্রে একাকার করে ফেলেছিল, সেটার সাথে একই সাথে বড় বড় কর্মকর্তারাও একাকার হয়ে গিয়েছিল। যারা একাকার হয়ে গিয়েছিল তার মধ্যে কি অনেকে কিন্তু আজকে গ্রেপ্তারও হচ্ছে। আজকে এই যে শহীদুল হক সাবেক আইজিপি এবং মোহন সাহেব গ্রেপ্তার হয়েছেন, রিমান্ডে আছেন হত্যার মামলায়। আমি বলতে চাই যে আরও অনেক সচিব আছে যারা নানান কেলেঙ্কারিতে জড়িত, তাদেরকে এখনও কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আপনি যদি আমাকে বলেন নাম বলতে, অনেকগুলো নাম বলতে পারবো, এখানে এতগুলো নাম বলা সম্ভব নয়। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা সেটা যে সরকার একটি শক্তিশালী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হলেও ডক্টর ইউনূস সাহেবের সরকার তো একটি শক্তিশালী সরকার, একটা মানবিক সরকার এবং একটি কঠোর সরকার, অন্যায়ের বিরুদ্ধে একটি সোচ্চার হওয়ার সরকার। এই সরকার নিশ্চয়ই গত 15 বছর যে জঞ্জাল তৈরি করেছে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, যারা রাজনৈতিকভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এমনকি সর্বশেষ জুলাই ট্র্যাজেডিতে যারা সহযোগিতা করেছে এবং এতগুলো ছাত্রকে নিহত হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদেরকে এবং হত্যাকারীদেরকে যাদেরকে সহযোগিতা করেছে হত্যাকে ত্বরান্বিত করার জন্য এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য, সেই সমস্ত যারা স্টেক হোল্ডার, যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, নয়তো ভবিষ্যতে আরও নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলেন। সরকারে যারা থাকে, সরকার যারা পরিচালনা করে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, বা হোক অন্তর্বর্তী, হোক তত্ত্বাবধায়ক সরকার, তাদের সাথে একাকার না হয়ে কি এই ব্যুরোক্রেসি এবং পুলিশের কাজ করার সুযোগ আছে? আমি কি আপনাকে বলতে পারবো না এই কথাটি, যে পুলিশ অফিসার একটা রাজনৈতিক দল অফিস তল্লাশি নামে সব নেতাদেরকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যাবে, কিংবা রাজনৈতিক অফিসে গিয়ে গুলি করে হত্যা করবে, কিংবা মিছিল করা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই মিছিলের মধ্যে গুলি করে হত্যা করবে, তারপরে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে। এই যে আয়নাঘর আজকে আসছে, এগুলো কি সরকারকে সহযোগিতার কাজ? এগুলো কি সরকারের কাজ? আয়নাঘর বিষয়ে আরেকটু যাই, আরেকটু পরে যান। কিন্তু যে কাজগুলো আমি বললাম, পুলিশ প্রশাসনের কথা বললাম, কিংবা ব্যুরোক্রেসিতে যদি বলেন, সচিবদের বা আরও যারা আছে, শুধু সচিব আমি বলবো না, আরও যারা আছে, তাদের কাজ হলো যার যার ফাইলে তাদের কাজ করবে, ওই মন্ত্রণালয়টাকে শক্তিশালী করবে, জনগণের কাছে নিয়ে যাবে। প্রত্যেকটা মন্ত্রণালয় তো জনমুখী, জনগণের কল্যাণের জন্য। তো সেখানে কি তাদের এই রাতারাতি এই শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে, কানাডাতে, বেগম পাড়াতে বাড়ি করার জন্য, আমেরিকাতে ফ্ল্যাট বানানোর জন্য, টাকা পাচার করার জন্য তারা সে দায়িত্ব নিয়েছে? নিশ্চয়ই না। জনগণের খেদমত করবে, জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী অর্থ কি এই যে জনগণের টাকায় কিনা, ট্যাক্সে কেনা যে গুলি, সেই গুলি আপনি জনগণের বুকের মধ্যে মারবেন, জনগণকে সেই গুলি দিয়ে হত্যা করবেন? সেই জন্য তো তাদের দায়িত্ব না।
এটা কি সরকারের দায়িত্ব? সরকারের দায়িত্ব হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। একটা সরকারের কাজ হচ্ছে গণতন্ত্রকে টেকসই করা, মজবুত করা, প্রতিষ্ঠিত করা। সেই গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছে। এবং আমাদের এই দেশটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল? গণতন্ত্র। এই আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে ম্লান করে দিয়েছে। যদি তারা বারবার বলেছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুখে বলেছে মুক্তিযুদ্ধের শক্তি, কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল মুক্তিযুদ্ধ বিরোধী। সুতরাং জনগণ কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে জনগণের সামনে দেশে বিদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই দেশের জনগণ হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। প্রত্যেকটা জনগণ আমি বলবো জানানোর সংগ্রামের মধ্যে দিয়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে। আমি প্রায় একটা কথা বলতাম যে গণতন্ত্রের সংগ্রাম কখনো কখনো ব্যাহত হয়, কিন্তু ব্যর্থ হয় না। সেটা কিন্তু প্রমাণ হয়েছে। এখন আমি আর একটা কথা বলি, সে কারণে আমি বলবো যে আজকে এই সরকার ফ্যাসিস্ট সরকার বিদায়ী, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। কীভাবে পালিয়ে যেতে হয়েছে সেটা আর আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরকম পালিয়ে যাওয়ার কথা নয়। যে সরকার প্রধান পালিয়ে যাওয়ার 3 দিন আগেও বলেছে আমি মুজিব কোন, আমি পালাবার নেত্রী নই। তিনি ওনার দলের সমস্ত মানুষকে অসহায় রেখে বিপদে ফেলে তিনি পালিয়ে গেছেন একা, এবং আরও বাকি যারা আছে সবাই পালাচ্ছে। এটা কিন্তু কাজ নয়। একজন সরকারের আইজিপির পাসপোর্ট থাকবে প্রাইভেট, সরকারি পাসপোর্ট থাকবে না, ব্যক্তিগত পাসপোর্ট থাকবে, এটা জানবে না। আবার আইজিপি হাজার টাকা লুট করেছে, সে পালিয়ে গেল এয়ারপোর্ট দিয়ে, সরকার জানে না, কিংবা পালিয়ে গেছে কিনা গেছে সেটাও সরকার জানে না। সেই সরকার, এটা সরকারের কাজ নয়। এটা হয়তো বলতে চাচ্ছে না এখন সেই জন্য আমি বলতেছি যে ফাঁকিবাজি করে, ভাওতাবাজি করে, ক্যামোফ্লেক্স করে বেশি দিন টিকা যায়। আমি অপটিমিস্টিক মানুষ একজন। আমি বিশ্বাস করতে চাই যে এই যে বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে উদ্দেশ্য সুন্দরকে সংস্কার করে, ওনাদের যে উদ্দেশ্য যে জনগণের যে ইচ্ছা যে দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে না জনগণ, 3 দশক, তিনটা নির্বাচনে এই তরুণ সমাজ, 3.5 কোটি তরুণ সমাজ ভোট থেকে বঞ্চিত, ভোটের একটি পরিস্থিতি করে আপনার কাছে ভোট নিয়ে আসবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, মুক্তিযুদ্ধের চেতনার কথা উনি বলেছেন। বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আরও কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন জামায়াতে ইসলামের সাবেক আমিরের ছেলে গতকাল একটা প্রেস কনফারেন্সে বলেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার সময় এসেছে এখন। আবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন তো বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটি পেয়েছে, তাহলে সেটুকু আর নতুন করে বলার কিছু আছে না? মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উনি যেটা বললেন সেটা তো হলো যে চেতনাকে অপব্যবহার করা হয়েছে, মানে মুক্তিযুদ্ধের চেতনার এত ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করা হয়েছে। তো সেই অভিযোগ তো আসতেই পারে, এবং সেই অভিযোগে নিশ্চয়ই আমরা আরও ডিবেট করব যে কোথায় কোথায় কীভাবে অপব্যবহার করা হলো। একটা জিনিস তো পরিষ্কার যে 1971 সালে যে যুদ্ধ, সেই যুদ্ধ না হলে তার বাংলাদেশ হতো না। সুতরাং একটা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা, এবং আমাদের পূর্বসূরীরা করেছেন, এবং অনেক প্রাণের বিনিময়ে, অনেকের সংগ্রামের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ অর্জন করেছি। তো সেই জায়গায় তো আর ওটা আলাপ করে ওটা করেছি কি না, কী হয়েছে এটা। আপনি যার কথা বললেন মিস্টার আজমি, উনি সাবেক জামাতের আমিরের পুত্র, সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল। উনি অনেকগুলো কথা বলেছেন, ওনার আয়নাগরে তার অভিজ্ঞতা এবং অন্যান্য কথা বলেছেন। তো উনি বলেছেন যে সঙ্গীত পরিবর্তন করতে হবে, এটাও আলাপ আলোচনা করা যেতে পারে। গণতন্ত্র মানেই তো আলাপ আলোচনা। সঙ্গীত পরিবর্তন করা যাবে না, করতে হবে, দুটেই মানে মাস্ট না। সুতরাং আপনি এটা নিয়ে আলোচনা করবেন। বাট আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি যে সঙ্গীত গেয়েই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, সেটা পরিবর্তন করার প্রয়োজন নাই। সেটা হলো আমার ব্যক্তিগত মতামত। আর আপনি জামাতের কথা যেহেতু বললেন, এই বক্তব্যটা কিন্তু জামাতের না। সো আমরা একটু সাবধান থাকতে চাই। মানে উনি এখনও জামাতের কোন লেভেলের লিডার এটা আমরা জানি না, উনি আদৌ জামাতে যোগ দিয়েছেন কিনা সেটাও আমরা জানি না, এবং জামাতে ইসলামী তার বক্তব্য গ্রহণ করবে কিনা সেটাও আমরা জানি না। তিনি জামায়াতে ইসলামের একটি পেজ থেকে তার এই প্রেস কনফারেন্সটি সরাসরি সেটা করতে পারে, মানে ওটা ঠিক আছে। আমাদের দেশে তো রাজনৈতিক দলগুলোর অনেক পেজ আছে, নানান পেজে এখন আমাদের মিডিয়া ভর্তি, এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও তো এগুলো প্রচার করেছে। তার যে পুরো ইন্টারভিউ সম্ভবত 39 মিনিট না কত সময়ের জন্য ইন্টারভিউ ছিল, এবং উনি তো একটা জায়গায় আলোচনায় বলেছেন। সো এগুলো তো ওপেন, উনি তো গোপনে বলেন নেই। তো আমি মনে হয় না যে এই যে মুক্তিযুদ্ধের যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বা এসব করতে হবে, এইটা মনে হয় এখন আমাদের মেইন ইস্যু না।
এটা নিয়ে আলোচনা হতে পারে, আমি আলোচনাতে কোনো বাধা দেখি না। অনেক জিনিস নিয়ে আলোচনা হতে পারে। আমেরিকা, কানাডা, ইউরোপে তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়, তারা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এইসব নিয়েও আলোচনা করে। সুতরাং আলোচনার কোনো অসুবিধা দেখি না আমি। আলোচনা হতে পারে, বাট এই আলোচনায় সাধারণ মানুষের অংশগ্রহণ থাকতে হবে, এই আলোচনায় ডিবেট হতে হবে, ডেলিভারেশন হতে হবে, পার্লামেন্টে ডিবেট হতে পারে, আমরা অনেক কিছু করতে পারি। পার্লামেন্টের ডিবেট হতে হলে তো নির্বাচন হতে হবে আগে। এটা তো নির্বাচন কবে হতে পারে? নির্বাচন কবে হবে? সংস্কারের আগে নির্বাচন করে লাভ কি? এটা যে আপনি আমাকে প্রশ্ন করেন, আমার পাল্টা প্রশ্ন আর কি। আপনি যদি সংস্কার না করতে চান, লেভেল প্লেয়িং ফিল্ড যদি তৈরি না হয়, আপনি যদি নির্বাচন কমিশন যে অবস্থা আছে, ওই যে উনি তো বলেছেন, ওনার কথার মধ্যে তো অনেক যুক্তি আছে, যে আপনার প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে পতিত স্বৈরাচারের লোকজন, হ্যাঁ, কোট অ্যান্ড কোট, হ্যাঁ, পুলিশে আছে, বিচার বিভাগে আছে। তো আপনি যদি এই পুলিশ, বিচার বিভাগ এবং প্রশাসন, এবং আমি আগেই যা বলছি সেটা আবার রিপিট করছি, এবং আমাদের যে রাষ্ট্রীয় সংস্থা, মানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে এজেন্সিগুলো, যেটা আয়নাঘরের বিষয়ে উনি আবার পরে বলবেন, সুতরাং এইসব জায়গায় যদি যে কাঙ্ক্ষিত সংস্কার, এটা কিন্তু জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনতার গণ অভ্যুত্থানের স্বপ্ন, সেই সংস্কার না হওয়া পর্যন্ত, মানে যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত, সব সংস্কার তো 100 বছর ধরে চলতে পারে, তাই বলে কি একটা অন্তর্বর্তীকালীন সরকার 100 বছর থাকবে? উত্তর হচ্ছে না। বাট যতটুকু না হলে চলবে না, সেইটুকু না করে আপনি এখন নির্বাচনের আলোচনা, আমি আসলে এটা আলোচনার বিষয় বলে আমি মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। দেশে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটার ব্যাপারে কোনো অসুবিধা নেই। টাইমলাইন। রফিক শিকদার, আপনি রাজনৈতিক দলের নেতা, তিনি রাজনৈতিক দলের নেতা না। রাজনৈতিক দলের নেতা অবশ্যই রাজনৈতিক দলের নেতার কথা বলবে। রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। সেই নির্বাচন কতদিনে চান বা কতদিনে হতে পারে বলে ধারণা করেন এই প্রয়োজনীয় সংস্কারের পর? দেখুন, একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কিন্তু গত 15 বছর যাবৎ সংগ্রাম করছি। সাথে যদি আরও মিলিয়ে করেন তাহলে 17 বছর। এবং এই 17 বছর সংগ্রাম করতে গিয়ে কিন্তু বিএনপি এবং বিএনপির সাথে সহযোগী যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছেন গণতন্ত্রকামী, সেই সকল দলগুলো থেকে কিন্তু অনেক নেতাকর্মীকে আমরা আজকে হারিয়েছি। অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে শত শত মামলায় আসামি হয়ে নিপীড়িত, নির্যাতিত হয়েছে। এমনকি আপনি যদি বলেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, স্বতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, একদম আপোষহীনভাবে, এরশাদের অধীনে কোনো নির্বাচনেও যান নাই তিনি, যা বলেছিলেন তাই করেছেন। যদিও সেদিনকার আওয়ামী লীগের নেত্রী 86 সালে লালদিঘির ময়দানে বলেছিল যে এরশাদের অধীনে নির্বাচনে গেলে বেঈমান হবে, কিন্তু সেই নির্বাচনে কিন্তু তিনি গিয়েছিলেন, বিরোধী দলের নেত্রীও হয়েছিলেন। বেগম খালেদা জিয়া যান নাই। বেগম খালেদা জিয়াকে এই দেশের জনগণ কিন্তু 91 সালে 28 ফেব্রুয়ারি একেবারে বিপুল ভোটে কিন্তু নির্বাচিত করেছিল এবং সরকার গঠন করার সুযোগ দিয়েছিল। সময় খুব কম পাবো। এখন আমি বলবো যে সেই বেগম খালেদা জিয়াকে এই গত ওই সময়গুলোতে আওয়ামী লীগের শাসনামলে প্রায় 6 বছর কারাবন্দী থাকতে হয়েছিল, শুধুই সুষ্ঠু আবার নির্বাচনের জন্য সংগ্রাম করতে গিয়ে। যদিও তারা বলেছে যে মামলা আছে, সে 1 লেভেলের মামলা ছিল, শেখ হাসিনার নামে মামলা ছিল, শেখ হাসিনার মামলাগুলো সব খালাস করেছে এবং খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিল শুধু ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামে। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেহেতু ভোটের অধিকার চাচ্ছি এবং এদেশের তরুণ সমাজও ভোট, সঠিক সুষ্ঠু ভোট থেকে বঞ্চিত, ভোট দিতে পারে না, সে কারণে আমি বলবো যে সবাই কিন্তু ভোটের আকাঙ্ক্ষা একটা আছে, একটা সুষ্ঠু ভোট একটা হবে, গণতন্ত্র টেকসই হবে। ভোট ছাড়া, নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী বা টেকসই হয় না। এবং আজকের যে সরকার, আমি বলবো এই সরকারও একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার জন্য কিন্তু প্রত্যয়শীল। এবং এই সরকার কিন্তু অন্যান্য সরকারের মতো আমার ধারণা মতে লোভী নয় এবং তারা ক্ষমতা লোভীও নয়। তারা একটা প্রেক্ষাপটে জনগণের এই দাবির মুখী কিন্তু তারা দায়িত্ব নিয়েছে জনগণকে একেবারে কল্যাণমুখী করার জন্য, নির্বাচনমুখী করার জন্য। এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকারের মধ্যেও যারা ক্রিয়াশীল, অ্যাক্টিভ, সৎ, অবশ্যই সবাই সৎ, এখান থেকেও আগামী দিনে নির্বাচনের পরে যারা নাকি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, সেখানেও যদি তারা মনে করে যে এই সরকার থেকে কাদেরকে নিয়ে অভিজ্ঞতা সহ কাজে লাগাতে পারে, সেটাও কিন্তু হতে পারে। তো সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এমনকি বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আরও যারা আছে, এখান থেকে মেধাবী ছাত্র যারা বেরিয়ে আসবে, তারাও কিন্তু দেশের সুশাসনের জন্য, দেশ শাসনের জন্য, দেশের কল্যাণের জন্য তারা অবদান রাখতে পারে। সুতরাং আমি বলবো যে আমরা সবাই মিলে দেশটাকে একটু সুন্দর, সুখী এবং নিরাপদ বাংলাদেশ করতে চাই। আমরা আর এই দেশে কোনো আয়নাঘর দেখতে চাই না। আয়নাঘর বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে। আয়নাঘর তো একটা বিশেষ বাহিনীর একটা ভবন।
এখন সেটা আওয়ামী লীগ সরকারের সময় ওই বাহিনী টর্চারের জন্য মানুষকে ওখানে রেখে দিত। ওই ভবন তো আর ভবন তো থাকবেই, মানে ওই ভবনে যাদেরকে রাখা হয়েছিল এরকম ভবিষ্যতের সরকারগুলো আর কাউকে রাখবে না, এটাই তো আয়নাঘর না থাকা। শুনেন, বিএনপি সরকার একটি মানবিক এবং সুশাসন প্রতিষ্ঠা করার সরকার। আপনি কি কখনো দেখেছেন, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি বলবো না, আপনি কি দেখেছেন কখনো যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া সরকারের থেকে বলেছেন যে ছাত্রদেরকে গুলি করো? জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, তিনি কি বলেছিলেন সেদিন যে ছাত্রদেরকে গুলি করো? শেখ হাসিনা কিন্তু বলেছেন স্পষ্টভাবে। তিনি ক্ষমতা ছুটার আগেও বলেছেন গুলি করার জন্য। সেনাবাহিনী দেরি করেছে, সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই, আরও বেশি ধন্যবাদ জানাতাম সেনাবাহিনী যদি আরও আগে যদি আরও বেশি মুখোমুখি হতো, তাহলে আরও এতগুলো প্রাণ ঝরত না। সেটাও আমি বলতে চাই সাহসের সাথে। সেনাবাহিনী দেরি করে ফেলেছে, তারপরেও আমি সেনাবাহিনীকে থ্যাঙ্কস জানাতে চাই যে শেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি করে নাই। কিন্তু গুলি যারা করেছে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরও কিন্তু আছে। এখন আপনি যদি বলেন যে সেনাবাহিনী তো একটা বাহিনী, একটা সিস্টেমে আছে, সরকারের অধীনে আছে, কীভাবে আছে? একটা সরকার যখন বেসামাল হয়ে যাবে, একটা সরকার যখন জনগণের আস্থায় ভালোবাসায় থাকবে না, একটা সরকার যখন জনগণের দিকে গুলি মারতে নির্দেশ দিয়ে দিবে তার একটা বিশেষ বাহিনী দিয়ে, তখন আরও যে বাহিনীগুলো আছে তাদের কিন্তু প্রতিবাদ করার সুযোগ আছে। সেজন্য আমি বলবো একেবারে শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সেনাবাহিনী, তারা যে দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা কিন্তু প্রমাণ করেছে। এখন আমার বক্তব্য হলো যে আজকে যারা সরকারে আছেন তাদের কাছে আমাদের যেটুকু প্রত্যাশা সেটা হলো তারা তো একেবারে যে শহীদ ভাই যেটা বলেছেন যে যুগ যুগ ধরে তো সংস্কার কিন্তু একটা নিয়মতান্ত্রিক একটা নিয়ম থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল এটা সময় দ্বারা প্ল্যাটফর্মে, এটা সময় দ্বারা বইতে থাকবে। কিন্তু মেইন যে জায়গাগুলোতে আছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বাধীন কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন আছে, দুদক আছে, এগুলোকে আরও শক্তিশালী করতে হলে যারা আছে এখন তাদেরকে দিয়ে হবে না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আর হলো তল্পি বাহক, আজকের নির্বাচন কমিশনটা তল্পি বাহক নির্বাচন কমিশন, এই তাদেরকে দিয়ে নির্বাচন হবে না। এরকম যারা যে স্টেক হোল্ডার আছে, আওয়ামী লীগ যাদেরকে যেখানে বসিয়ে দিয়ে গেছে, নির্বাচন সবগুলো ব্রিফিং ডেকেছে আগামীকাল, হয়তো আপনি যেটা বলছেন সেরকম কোনো ব্যবস্থা হতে পারে। এখন আমার বক্তব্য হলো এই আওয়ামী লীগ সরকার গত 15 বছরে যেখানে যাদেরকে বসিয়েছে তাদের তল্পি বাহক। আমি বিশ্বাস করতে চাই যে অনেকেরই বেশিরভাগই যোগ্যতা নাই, একবার আওয়ামী লীগ করেছে সে কারণে তাদেরকে বসিয়েছে। আমাদের বিএনপির বক্তব্য সেই জায়গা না, বিএনপি করতে হবে না, সরকারের কাজ করবে, নিরপেক্ষ, ভালো অফিসার, সৎ, যোগ্য, মেধাবী, গ্রহণযোগ্য, তাদের এই জাতীয় অফিসার বহু আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে কাজে লাগাতে হবে। এরকম যোগ্য লোক বহু আছে কর্মস্থলে, তাদেরকে কাজে লাগাতে হবে। সেটা আপনার জুডিশিয়ারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, সকল ক্ষেত্রে। আপনার পার্লামেন্টে যদি আসেন, সর্বশেষ যেটা আওয়ামী লীগের দামি নির্বাচনের পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে আপনি দেখেন কত % ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীরা পার্লামেন্টে যেতে পারবে না আমি সে কথা বলছি না, কী পরিমাণ টাকা ছিল। ইভেন এর আগের পার্লামেন্টে যারা ছিল তাদের রাতারাতি 5 বছরে কী পরিমাণ টাকা বেড়েছে। সুতরাং এগুলো কিন্তু জনগণ কিন্তু চায় নাই। সর্বশেষ কিন্তু এই জনগণের এই বিস্ফোরণ কিন্তু এই 5ই আগস্ট হচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী যে রাজনীতি হবে, আগামী দিনের যে আমাদের সরকার হবে, সেই সরকারকে কিন্তু আরও অনেক কিছু শিকার আছে, চ্যালেঞ্জও কিন্তু আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হলে আমাদের সৎ, যোগ্য এবং সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। রাজনীতি অঙ্গনে যদি বলেন সেখানে যেমন সত্য, ব্যুরোক্রেসিতে, সকল অঙ্গনে, এবং কি ব্যবসা জগতে যদি বলেন আপনি, যারা সিন্ডিকেশন করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে এবং সাধারণ জনগণকে বিপদের মধ্যে মুখে ফেলছে, সেগুলো আমাদের আগামী সরকারে দেখতে হবে। সব কিছু যে আমরা এই সরকারের উপরে চাপিয়ে দিব তা না, তবে এটা সত্য যে সরকারকে, এই তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাহত করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য নানান রকমের বিশৃঙ্খলায় আনার ষড়যন্ত্র কিন্তু কেউ কিন্তু করছে, আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি। রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু এটা করতে দেব না, কারণ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে রোডম্যাপ আছে তারা কিন্তু কাজগুলো করবে। তাদেরকে কাজ করতে গেলে যারা নাকি বাধা দিবে, তারা যেখানকার লোকই হোক, আমরা কিন্তু তাদেরকে দাঁত ভাঙার জবাব আমরা দিব। ব্যুরোক্রেসি, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারিতে যারা আগের সরকারের তল্পিবাহক ছিল তাদের সবাইকে কি বাদ দিয়েই একটা নতুন কাঠামো তৈরি করা রাতারাতি সম্ভব? না, মানে এরকম ঢালাওভাবে আমি সবাইকে কিন্তু বলি নাই, সবাইকে কিন্তু আমি বলি নাই, একেবারে যারা একেবারে সরকারের তল্পিবাহক, কিছু ভালো অফিসার যে নেই তা না, সেটাই বলছি। আমি কিন্তু সেটা বলেছি, এরকম ঢালাওভাবে তল্পিবাহক হিসেবে কাউকে বাদ দেওয়া যাবে না, কেন আমাদের তো প্রায় 16-17 লক্ষ গণকর্মচারী আছে এবং টপ টু বটম, মানে একেবারে চৌকিদার পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে চৌকিদার। তো ধরেন যে এই 17 লক্ষ কর্মচারী সবাই তো আর এই সুবিধাভোগী না, সবাই বেনিফিশিয়ারি না।
যেটা বলা যায় যে আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা এটা পরিচালনা করেন, হ্যাঁ, তাদের কথাই। নেতৃত্ব পর্যায়ে কিছু লোক আছেন, ছিলেন, ইতিমধ্যে তো অনেককে বাদ দেওয়া না হয়েছে, আরো হয়তো আছে, আরো আছে। না থাকতেই পারে, খুব খুব মানে না থাকাটা অস্বাভাবিক না, থাকতেই পারে। কিন্তু জিনিসটা যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে এগুলোর ইনকোয়ারি করতে হবে, একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আরেকটা জিনিস জানার, সরকারি কর্মচারীদেরকে তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার কথা বলা এটা তো হয়েছে। আগেও ছিল, এখন একটা আর একটু আগেও ছিল, আগেও দেওয়া হয়নি, এবারও হয়েছে, এবারও দেওয়া হবে কি না, এবারে নিশ্চয়ই দিবে। আমাদের প্রবলেমটা হচ্ছে যে একটা রাজনৈতিক সরকার যখন থাকে জি। তখন আপনি দেখেন সব সময় রাজনৈতিক সরকারের সময় কিন্তু প্রবলেমগুলো বেশি হয়েছে। আপনি যে ইলেকশনের কথা বলেন যে ভালো ইলেকশন হয়নি, কখন হয়েছে? যখন রাজনৈতিক সরকার ছিল। আর ভালো ইলেকশন কখন হয়েছে? যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। এটা তো মোটামুটি প্রতিষ্ঠিত। তো আমাদের এই যে এই সরকারি কর্মচারীদের যে মানে তাদের ইয়ার বাইরে, বৃত্তের বাইরে যে যে কাজ করা, জি। ক্ষমতা দেখানো, দলবাজি করা, দুর্নীতি করা, এই টাকা পাচার করা, এটা টাকা পাচারের বিষয়ে আলাপ করতে হলে তো অনেক বড় আলাপ করতে হবে, কারণ বাংলাদেশের টাকা পাচারের 80% হয় ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। আর কিছু লোক ব্যাংক লোন নিয়ে পাচার করে দেয়, হ্যাঁ হুন্ডি পাচার করে দেয়, না পুরোটাই তো পাচার। তো 80% হলো ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস। তার মানে কি? ব্যবসায়ীরা জড়িত, ওটার সাথে সরকারি কর্মচারীরা ডাইরেক্টলি জড়িত না। আর বললাম না 10% লুটের টাকা, মানে আপনি ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছেন। এখন বাকি 10%-এর মধ্যে কোনো সরকারি কর্মচারী কোনো থাকতে পারে, বাইর করেন, নাম তালিকা বাইর করেন। আজ কিছু তালিকা তো আমরা জানি, কিছু প্রকাশিত হয়েছে, অপ্রকাশিত থাকলে বের করা সম্ভব। আমি যেটা সেখানে ফিরে যাই, রাজনৈতিক দলের সরকারই আর বর্তমান সরকারের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, যেটার প্রশ্নের উত্তরটা সে কারণে দিচ্ছি। রাজনৈতিক দলের সরকারের সময় এসব বললে রাজনৈতিক দল নিজেই যদি খারাপ কাজের সাথে যুক্ত থাকে এবং তারা যদি সরকারের দল এবং রাষ্ট্রকে গুলিয়ে ফেলে, এবং আমাদের যেটার উদাহরণ দিলেন, মনে করেন যে আইজিপি, তার দায়িত্ব হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখা, তিনি হিন্দু জমি দখল করে ফেললেন, হাজার হাজার কোটি টাকা তার সম্পদ হয়ে গেল। তো এরকম তো উদাহরণ অনেক আছে। তখন রাজনৈতিক দলগুলো চাইলে সরকারি কর্মচারীরা দিলাম, না দিলাম কী হবে, আমার তো কানেকশনস আছে। আপনার এই গভর্নমেন্টের সাথে সেই কানেকশনসটা সরকারি কর্মচারীদের এখনও নাই, গড়ে উঠবে না এরকম মানে আমি চিন্তা করি, বাট গড়ে উঠতেও পারে, তখন হয়তো তারাও দেবেন না, বাট এখন প্রত্যেকেই দেবেন, দিতে হবে। এবং এটা রাজনৈতিক দলের নেতারাও দেবেন, ব্যবসায়ীরাও দেবেন, সবাইকে দিতে হবে। মানে এটা একটা স্বচ্ছতার ভিত্তিতে মানুষ জানতে চায় যে আপনার কত সম্পদ। স্বচ্ছতার থেকে যাওয়ার জন্য এই পদক্ষেপটা জরুরি, বাট এই পদক্ষেপে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, চলে আসবে দুর্নীতি বন্ধ হবে, এটার কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ আপনি যখন একটা হিসাব দিবেন, আপনার হিসাব তো শুভঙ্করের ফাঁকি থাকতেই পারে। আমাদের দেশে আমার অ্যাকাউন্ট, আমার স্ত্রীর অ্যাকাউন্ট, আমার বাচ্চা কাচ্চার অ্যাকাউন্টের বাইরেও তো এরকম শত অ্যাকাউন্ট, এক একজনের তো দেখি আমি যদি 2 নম্বর অ্যাকাউন্ট খুলতে গেলে আমার যে শিট পূরণ করতে হয়, বা আপনাকে যেটা পূরণ করতে হয়, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন না, কত বড় শিট পূরণ করতে হয়। আপনি 5 লাখ বা 10 লাখ টাকা নিতে হলে আপনাকে কি ডিক্লারেশন দিতে হয়, আর আপনি 500 কোটি টাকা একদিনে উঠায় ফেলতেছে, মানে এটা কি? তার মানে হলো যে আপনি ডিক্লারেশন দিলে এটা একটা ওয়ার্ক করে যে না আমি ডিক্লারেশন দিয়ে রাখছি, কিন্তু আপনি যদি চোর হন, আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি কোনো কিছু কেয়ার না করেন, তাহলে আপনার 100টা অ্যাকাউন্ট থাকবে, আপনার ড্রাইভারের নামে অ্যাকাউন্ট থাকবে, কাজের বুয়ার নামে অ্যাকাউন্ট থাকবে, কাজের বুয়ার বাইরে বুয়ার ছেলের নামে অ্যাকাউন্ট থাকবে, ওই আপনার এলাকার 5টা লোকের নামে অ্যাকাউন্ট থাকবে। তো এইটা হলো যে একটা এমন সিস্টেম চালু করতে হবে যেখানে দুর্নীতি বন্ধ হওয়ার সিস্টেম। বাট এটা একটা ডেটারেন্ট, বাট এটাতে দুর্নীতি বন্ধ হবে এরকম আশঙ্কা বা আশা করা যায় না। বাট ডেটারেন্টগুলো কাজ করতে হবে, সিস্টেম আপনি চালু করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে রফিক শিকদার। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক দল হিসেবে আপনাদের প্রস্তুতি কি? না, আমাদের প্রস্তুতি তো অনেক আগে থেকেই আছে, অনেক আগে থেকে, এবং আমাদের এমন ধরনের নির্বাচনের জন্য প্রস্তুতি আছে যে কারণে এই আওয়ামী লীগ আমাদের সাথে সুষ্ঠু নির্বাচনে যেতে ভয় পেয়েছিল।
যে কারণে তারা কিন্তু আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে তারা নির্বাচন করেছে। আপনি জানেন 14 সালে তারা আমাদেরকে বাইরে রেখে করেছে, 18 সালে তারা দিনের ভোট রাতে করেছে। এটা অসংখ্য নির্বাচন কমিশনাররা অসংখ্যবার বলেছে। আমাদের নির্বাচন করার প্রস্তুতি আছে এবং জনগণের রাজনীতি আমরা করি তো, জনগণের পালস বিএনপি বুঝে। সে কারণে জনগণ, বিএনপি কিন্তু যতবার ক্ষমতায় আসছে ইতিপূর্বে দেখবেন যে নির্বাচনের মাধ্যমে আসছে, এবং তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে। এমনকি এই তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। যদি বলেন যে আন্দোলন করেছিল আওয়ামী লীগ জামাত, হ্যাঁ আন্দোলন করেছে, বেগম খালেদা জিয়া ডেমোক্রেটিক ছিলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সে কারণে তিনি সহজভাবে সুন্দরভাবে সম্মানের সাথে ছেড়ে দিয়ে তিনি কিন্তু বঙ্গভবন থেকে সে নয়াপল্টনে সমাবেশ করে তারপরে বাসায় ফিরেছিলেন। এটা হলো বেগম খালেদা জিয়ার এই নির্বাচন থেকে, মানে সরকার থেকে পদত্যাগ করা এই সংস্কৃতি, যেটা শেখ হাসিনা পালিয়ে গেছে এরকম কিন্তু না। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, গতকাল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অলঙ্কার তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যে আগামী আমরা বিএনপি ক্ষমতায় যদি জনগণের ভোটে আসি, আমরা তত্ত্বাবধায়ক সরকার আবার চালু করব, যে সরকারের মাধ্যমে জনগণ ভোট দিতে পারবে, নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য। আরেকটা কথা তিনি বলেছেন যে বিএনপিতে আপনার এই কি বলে যে এই 31 দফা যে প্রস্তাবনা, এটা আমরা বাস্তবায়ন করব, এবং এটা কিন্তু আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশেষজ্ঞদেরকে দিয়ে কিন্তু আমরা জেলা পর্যন্ত, উপজেলা পর্যন্ত আমরা কিন্তু এটা বলেছি সেমিনার করে এই প্রস্তাবনাগুলো। এবং সেখানে দুবারের বেশি সরকার প্রধান, প্রধানমন্ত্রী বা সরকার প্রধান থাকবে না, সেটা পরপর, সেটাও তিনি স্পষ্ট বলেছেন। সুতরাং এখানে আমাদের স্পষ্ট বক্তব্য, ওই যে শেষ কথা বলে যে আয়নাগরের মতো দুঃখজনক ঘটনা যেন আর বাংলাদেশে না হয় এবং হবে না। কারণ একটু গুম পরিবার, একটা মানুষ মারা গেলে সন্তানরা তার লাশ নিয়ে কান্না করা, জানাজা পড়া, মাটি দেওয়া বুঝতে পারে, কিছু গুম হলো, আজও অপেক্ষা থাকে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল আলম, হিরু, হুমায়ুন কবির, পারভেজ, সুমন, দিনার, অসংখ্য পরিবারকে গুম করা হয়েছে, তাদের সন্তানেরা, তাদের স্বজনেরা আজও অপেক্ষা আছে তারা ফিরে আসবে। এরকম নৃশংস ঘটনা, ক্রমশ ঘটনা যেন আর না ঘটে। ধন্যবাদ। আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং একটি নিরাপদ বাংলাদেশ আবাসভূমি গড়ে তুলতে চাই আগামী দিনে, এবং সেটা বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ সেটা করতে বদ্ধপরিকর। আপনাকে ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানের। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।